ভোট কেন্দ্র সংস্কারে 4 সচিবকে ইসির নির্দেশ। ফেব্রুয়ারির আগেও নির্বাচন সম্ভব। অন্তর্বর্তী সরকারের বৈধতা সংসদের হাতে, বলছেন বিএনপি নেতারা। শপথ ছাড়াই মেয়র হিসেবে ঢাকা দক্ষিণ সিটির মতবিনিময় সভায় বিএনপি নেতা ইশরাক। আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা সমর্থকদের। এক মাসের মধ্যেই গুম বিষয়ক আইন জানালেন আইন উপদেষ্টা। শেখ হাসিনা কামালকে ট্রাইব্যুনালে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ। ডেঙ্গুর হটস্পট বরগুনায় আরো ৬৫ জন শনাক্ত। ৩১ লাখ করোনা টিকার মেয়াদ সেপ্টেম্বরে শেষ। সংক্রমণ বাড়লেও নিতে অনাগ্রহ। তেহরানের আকাশ সীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার দাবি ইসরায়েলের। মধ্যপ্রাচ্যের পথে মার্কিন বিমান বাহিনীর রণতরী। স্বাগত এখন সন্ধ্যায়। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকবো আমরা দুজন, আমি ইসরাত মুক্তি এবং আমি তানজিম শাফিন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোট কেন্দ্র সংস্কার করতে 4 সচিবকে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। দুপুরে ইসির উপসচিব দেওয়ান মোহাম্মদ সরওয়ার জাহান স্বাক্ষরিত চিঠিটি পাঠানো হয়। স্থানীয় সরকার, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে এ চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিগত জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত ভোটকেন্দ্র এবং আগামী নির্বাচনের সম্ভাব্য ভোটকেন্দ্রগুলোর মধ্যে অনেক প্রতিষ্ঠানের সীমানা প্রাচীর নেই। কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে দরজা জানালা জরাজীর্ণ অবস্থায় আছে। যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের সীমানা প্রাচীর নেই এবং ছোটখাটো মেরামত প্রয়োজন, তা সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগকে নিজস্ব অর্থায়নে সংস্কার করার নির্দেশ দিয়েছে ইসি। আগামী 17 জুলাইয়ের মধ্যে এই বিষয়ে প্রয়োজনীয় তথ্য প্রদান করতে বলা হয়েছে 4 সচিবকে। বিগত সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের সংখ্যা ছিল 44,000-এর বেশি। এবার সেই সংখ্যা আরও বাড়তে পারে। ফেব্রুয়ারির আগেও নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে লন্ডন থেকে ফেরার পর তিনি বলেন, ডক্টর ইউনূস ও তারেক রহমানের মধ্যে বৈঠকে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে, আর অন্তর্বর্তী সরকারের বৈধতা সংসদের হাতে থাকে বলে মনে করিয়ে দিয়েছেন দলের আরেক নেতা সালাউদ্দিন আহমেদ। সিফাত শাহরিয়ারের প্রতিবেদন। লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত বৈঠক নিয়ে দেশের রাজনীতিতে যখন নানা আলোচনা, তখন লন্ডন থেকে দেশে ফিরে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের যে প্রত্যাশা ছিল রোজার আগে নির্বাচনের, সেটা পূরণ হয়েছে। বলেন, সংস্কারের যেসব বিষয়ে সবাই একমত, সেগুলো করতে 1 থেকে 1.5 মাসের বেশি লাগবে না। নির্বাচনের তারিখ ঘোষণা করলে দেশ গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে। বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা ছিল যে দ্রুততম সময়ে, বিশেষ করে রোজার আগে জনগণের নির্বাচনের যে প্রত্যাশা ছিল, সেটা পূরণ হয়েছে আমি মনে করি। সেদিক থেকে তো আমি মনে করি এটা সফল একটা আলোচনা হয়েছে। এবং বাংলাদেশের সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের বিশেষ বিশেষ সন্ধিক্ষণে আমাদের যে ঐক্যমত হয়, সেটা হচ্ছে আমাদের একটা ভালো দিক দেশের জন্য। একই সুরে কথা বলেন দলের আরেক স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বলেন, লন্ডন বৈঠকের পর দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন হয়েছে। এ সময় প্রতিহিংসার রাজনীতি থেকে সবাইকে বের হয়ে আসার আহ্বান জানান তিনি। বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুকের সাথে বিএনপির বৈঠক শেষে তিনি এসব বলেন। আসলে কিন্তু বাংলাদেশের একটা গুণগত পরিবর্তন হয়েছে, অস্বীকার করে বিএনপি কিন্তু প্রতিহিংসার রাজনীতিতে বিশেষ করে, সেটাকে মানুষের প্রতি হোক বা কোনো রাষ্ট্রের প্রতি হোক। আমরা একটা উদারনৈতিক রাজনৈতিক দল, আমরা মধ্যপন্থী রাজনৈতিক দল। এখানে একটা মানুষ যত দোষী দেখ বিএনপিকে, আসলে কিন্তু দোষ দেওয়ার কোনো যুক্তি নাই। অন্যদিকে প্রেস ক্লাবে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, দ্রুত গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়ায় যেতে হবে।
সে সাথে লন্ডন বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে সে অনুযায়ী নির্বাচন কমিশনের সাথে সমন্বয় করার অনুরোধ জানান। বলেন, বৈধতার জন্য পরবর্তী সংসদের বিষয়টি অন্তর্বর্তী সরকারকে মাথায় রাখতে হবে। আপনাদের এই সরকারের রেটিফিকেশন লাগবে ইন দ্য নেক্সট পার্লামেন্ট, এটাও আপনারা মাথায় রাখবেন। এবং রেটিফিকেশন লাগলে এই লেজিটিমেসি কিভাবে দেয়া হবে, কোন জায়গায় দেয়া হবে, সেটাও আমরা বিবেচনা করব। সুতরাং জনগণের পক্ষে, আপনারা গণতন্ত্রের পক্ষে এবং অতি দ্রুত আমরা যাতে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের দিকে যেতে পারি সেরকম কার্যক্রম আপনারা নেবেন। এদিকে প্রেস ক্লাবের ডিএফইউজে আয়োজিত আলোচনা সভায় ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, এখনো গণমাধ্যমে স্বৈরাচারের দোসর যারা আছেন তাদের বিরুদ্ধে প্রতিবাদ জারি রাখতে হবে। অনলাইন এন্ড অফলাইন সবগুলোকেই কিন্তু। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। শপথ ছাড়াই ডিএসসিসি কর্মকর্তাদের সঙ্গে মেয়র হিসেবে আনুষ্ঠানিক সভা করেছেন ইশরাক হোসেন। পরিচ্ছন্ন ঢাকা ও নাগরিক সেবা নিশ্চিতে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এই সভার আয়োজন। সভার ব্যানারে ইশরাক হোসেনের নামের সঙ্গে লেখা মাননীয় মেয়র। কর্মকর্তারাও সভায় মেয়র হিসেবেই সম্বোধন করেছেন তাকে। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সরকারের উচিত নিরপেক্ষতা বজায় রেখে মেয়র পদ বুঝিয়ে দেয়া। বিস্তারিত দেখছেন প্রতিবেদনে। মেয়র পদ বুঝিয়ে দেওয়ার দাবিতে ইশরাক সমর্থকদের টানা অবস্থান কর্মসূচির মাঝেই সোমবার নগর ভবনের কনফারেন্স রুমে সভা করেছেন ইশরাক হোসেন। বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে পরিচ্ছন্ন ঢাকা ও নাগরিক সেবা নিশ্চিতে এই সভার আয়োজন করা হয়। ব্যানারে লেখা ছিল মাননীয় মেয়র। সভায় প্রধান অতিথি হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেন কুরবানির বর্জ্য দ্রুত সময়ে পরিষ্কার করায় ধন্যবাদ জানান কর্মকর্তাদের। মশক নিধনে কাজ করার ব্যাপারে দিক নির্দেশনাও দেন তিনি। এডিস মশার যে প্রজনন সেটি যাতে না ঘটে সেটি নিশ্চিত করার জন্য তাদেরকে আমরা দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছি। পরে বিএনপি নেতা ইশরাক হোসেন সংবাদ সম্মেলন করেন। এ সময় নগর ভবনে সভা নিয়ে তাকে প্রশ্ন করলে বলেন, সরকারের নিরপেক্ষতা বজায় রাখতে মেয়র পদ বুঝিয়ে দেওয়া উচিত। বাংলাদেশের যে আইন সেটির প্রতি আমরা সর্বোচ্চ শ্রদ্ধাশীল এবং আমরা আশা রাখবো যে বর্তমান সরকার তারা আইনি তারা পদক্ষেপ নেবে এবং পদক্ষেপ নিয়ে তারা এই শপথ অনুষ্ঠানটি তারা অনুষ্ঠান করবে। মেয়র পদ বুঝিয়ে না দেয়াকে দুঃখজনক উল্লেখ করে বলেন, আন্দোলনের এতদিন গড়ালেও সরকারের তরফ থেকে কোনো ভ্রুক্ষেপ নেওয়া হয়নি। এ সময় তিনি আন্দোলন ঠিক রেখে নাগরিক দুর্ভোগ কমাতে জরুরি সেবা চলমান থাকা পুনর্ব্যক্ত করেন। আমরাই নিশ্চিত করেছি যে সকল ধরনের জরুরি সেবা যেগুলো রয়েছে সেগুলো যাতে চলমান থাকে, অর্থাৎ আমাদের আন্দোলনের কারণে যাতে জনগণের দুর্ভোগ তো হচ্ছেই, কিন্তু সেটি যাতে চরম আকারে না পৌঁছায়। ইশরাককে মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনের সামনে ঈদের আগে বিরতি দিয়ে 18 দিন অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন তার সমর্থকরা। ঈদের ছুটি শেষে আবার শুরু হয়েছে কর্মসূচি। এর আগে চলমান এই কর্মসূচিতে নিজেকে জনতার মেয়র হিসেবে ঘোষণা দিয়েছিলেন ইশরাক হোসেন। শাহিনুল ইসলাম সাগর, এখন ঢাকা। গুমের বিচার ও স্থায়ীভাবে গুমের অপচেষ্টা বন্ধে 1 মাসের মধ্যে গুম বিষয়ক আইন হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। একই সঙ্গে 2 মাসের মধ্যে সেই আইনের আওতায় গুম বিষয়ক স্থায়ী কমিশন গঠনের কথাও জানিয়েছেন উপদেষ্টা। দেশে প্রথমবার আসতে পারা জাতিসংঘের গুম বিষয়ক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন আইন উপদেষ্টা। বিরোধী মতকে নিশ্চিহ্ন করতে শেখ হাসিনার সরকারের অন্যতম প্রধান পৈশাচিক অনুষঙ্গ ছিল গুম। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর গঠন করে গুম কমিশন। গেল বছর 14 ডিসেম্বর প্রধান উপদেষ্টার কাছে অন্তর্বর্তী প্রতিবেদন জমা দেয় গুম সম্পর্কিত তদন্ত কমিশন। কমিশনের তথ্য অনুযায়ী 2009 থেকে 2024 সাল পর্যন্ত 15 বছরে 1,500-এর বেশি জোরপূর্বক গুমের অভিযোগ নথিভুক্ত হয়েছে। অপহরণ, আটক, নির্যাতন, হত্যা ও মুক্তি এই 5টি ভাগে সুপরিকল্পিত ও সুশৃঙ্খল উপায়ে গুমের ঘটনা ঘটানো হয়েছে বলে গুম কমিশনের প্রতিবেদনে বলা হয়। নিখোঁজ হওয়া ব্যক্তিদের স্বজনরা বছরের পর বছর অপেক্ষায় থাকে প্রিয় মানুষের জন্য। গত 15 বছরে অসংখ্যবার রাস্তায় নেমেছেন তারা। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে এই হারিয়ে যাওয়া মানুষদের 2-1 জনের খোঁজ মিললেও বাকিদের হদিস নেই। মিলছে আয়না ঘরের অস্তিত্ব, যেখানে আটকে রাখা হতো ভিন্ন মতের মানুষদের।
গুম হওয়া ব্যক্তিদের বেশিরভাগকেই হত্যা করা হয়েছে জানিয়ে গুম কমিশনের তদন্ত প্রতিবেদন বলছে, জমা হওয়া 1850টি গুমের অভিযোগের 1350টির যাচাই বাছাই শেষ হয়েছে। এখনও নিখোঁজ 345 জনের হদিস পায়নি কমিশন। বিগত সরকারের আমলে ব্যর্থ হলেও এই বাস্তবতায় প্রথমবারের মতো দেশে আসার অনুমতি পেয়েছে জাতিসংঘের গুম বিষয়ক প্রতিনিধি দল। সকালে সচিবালয়ে তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, 1 মাসের মধ্যে গুম বিষয়ক আইন ও 2 মাসের মধ্যে আইনের আওতায় স্থায়ী কমিশন করা হবে। আমরা গুম বিষয়ক যে আইন করব, সেই আইনের অধীনেও আমরা একটা খুব শক্তিশালী কমিশন গঠন করার ইচ্ছা রাখি, সেটা তাদের জানিয়েছি। ওনারা আমাদের আইনের ব্যাপারে কিছু ব্যাপারে বলেছে, আমাদের আইনে কিছু কিছু জিনিস আমাদের ভিকটিম যারা ফ্যামিলি আছে তাদের সাথে একটু আলোচনা করা দরকার, আর গুম বিষয়ক যে কমিশন আছে তাদের সাথে আলোচনা করা দরকার। আমরা বলেছি অবশ্যই আমরা আলোচনা করব। চলমান কমিশন যেখানে কাজ শেষ করবে সেখান থেকেই স্থায়ী কমিশনের কাজ শুরু করা হবে বলেও জানান উপদেষ্টা। আরও বলেন, বিভিন্ন সময়ে যারা গুমের শিকার তাদের আইনের আওতায় নিখোঁজ সনদ দেয়া যায় কিনা সেই বিষয়েও ভাবছে সরকার। ডেথ সার্টিফিকেটের অভাবে গুমের শিকার যে ব্যক্তিরা আছেন তাদের পরিবাররা অনেক ভুগে। আপনারা তো দেখছেন, আমি 15 বছর তাদের সাথে সমস্ত আন্দোলন ছিলাম, সো আমি সাফারিংসটা জানি। তা আমরা আইনে একটা প্রতিকার দিতে পারি, সেটা হচ্ছে মিসিং পার্সন সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট না, মিসিং পার্সন সার্টিফিকেট। সেটা আমরা বিবেচনা করছি। এই মিসিং পার্সন সার্টিফিকেট যার কাছে থাকবে, উনি ওনার পরিবারে কেউ যদি গুমের শিকার হয় তাহলে ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে ডিল করা, উত্তরাধিকারিত্ব প্রশ্ন, এগুলি নিয়ে যেন উনি প্রতিকার পেতে পারে। গুম প্রতিরোধ ও বিচারের ক্ষেত্রে কোনো প্রকল্প নয়, বরং বিদেশ থেকে বুদ্ধিবৃত্তিক ও কৌশলগত সহায়তা নেবার কথা জানিয়েছেন আইন উপদেষ্টা। এটা বলেছি, আমরা গুম বিষয়ক যে আইন করব। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। আগামী 1 সপ্তাহের মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে হাজির হওয়ার জন্য ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এ সময় চিফ প্রসিকিউটর আরও জানান, 24 জুনের মধ্যেই আসামিরা হাজির হয়ে মামলা মোকাবিলা না করলে পরবর্তী প্রক্রিয়া অনুসরণ করে বিচার প্রক্রিয়া চলতে থাকবে। বিস্তারিত থাকছে আজহার লিমনের প্রতিবেদনে। 16 জুলাই থেকে 5 আগস্ট 1400 ছাত্র জনতাকে হত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনের মামলা যখন মূল বিচারের দিকে এগোচ্ছে, তখনও অনুপস্থিত প্রধান 2 আসামি। সোমবার এই মামলার দ্বিতীয় শুনানির দিনের শুরুতে ট্রাইব্যুনালের কাছে এ বিষয়টি উত্থাপন করেন প্রধান কৌঁসুলি। পুলিশের দেয়া রিপোর্টের তথ্য তুলে ধরে চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে গ্রেপ্তারের উদ্দেশ্যে বহুবার আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী অভিযান পরিচালনা করেও দেশের কোথাও তাদের খুঁজে পায়নি। তারা অজ্ঞাত স্থান বা প্রতিবেশী দেশে লুকিয়ে থাকতে পারে বলেও উল্লেখ করেন প্রসিকিউটর। এ অবস্থায় ট্রাইব্যুনালের আইন অনুযায়ী তাদের হাজির হতে 2টি পত্রিকায় বিজ্ঞপ্তি দেবার আবেদন জানান তিনি, যা মঞ্জুর করেন বিশেষ ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর বলেন, পত্রিকায় বিজ্ঞপ্তি দেবার পরও 24 জুনের মধ্যে হাজির না হলে তাদের অনুপস্থিতিতে বিচার শুরু হবে। শেখ হাসিনা কামালের পক্ষে রাষ্ট্র আইনজীবী নিয়োগ দেবে। প্রসিডিওর অনুযায়ী যেহেতু গ্রেপ্তার তাদেরকে করা যায়নি, সে কারণে আদালত আগামী 1 সপ্তাহের মধ্যে তাদেরকে হাজির হওয়ার জন্য, অর্থাৎ এই আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে আগামী 1 সপ্তাহের মধ্যে হাজির হওয়ার জন্য নির্দেশনা দিয়ে আদালতের এই আদেশটি 2টো বাংলাদেশের বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার জন্য আদেশ দিয়েছেন এবং এই বিজ্ঞপ্তি অনুযায়ী তারা যাতে হাজির হন আগামী 24শে জুন তাদেরকে সেই বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে 24শে জুনের মধ্যে তারা যাতে এই আদালতে এসে হাজির হয়ে এই বিচার প্রক্রিয়া মোকাবেলা করেন। আগামী 24শে জুন তারিখে পরবর্তী তারিখ নির্ধারিত হয়েছে। গেল 1 জুন শেখ হাসিনার আনুষ্ঠানিক বিচার শুরুর দিনে ট্রাইব্যুনাল এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। সোমবার ভোরেও 2টি ককটেল ছুড়ে মারে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি ককটেল বিস্ফোরিত হয়। চিফ প্রসিকিউটর বলছেন, এসব বিষয়ে আমলে নিচ্ছে না প্রসিকিউশন। তাদের লক্ষ্য বিচার নিশ্চিত, এ থেকে কেউ বিচ্যুতি ঘটাতে পারবে না। বাংলাদেশে যে অপরাধ হয়েছে সেটার বিচার হতে হবে, এটা ন্যায় বিচারের দাবি, আইনের দাবি, জাতীয় প্রত্যাশা। সেটা স্মুথলি অগ্রসর হতে থাকবে। কেউ যদি এটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে, কেউ যদি আইন অমান্যকারী কোনো কাজ করে,
সেই ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে আগামী বৃহস্পতিবার শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননা মামলার শুনানির দিন ধার্য রয়েছে। কিভাবে শেখ হাসিনা 227 জনকে হত্যার হুমকি দিয়েছিলেন তা বিশ্বকে দেখাতে শুনানির কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। এবং চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে আজহার লিমন, এখন ঢাকা। হামলা পাল্টা হামলার মধ্যেই তেহরানের আকাশের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করল ইসরায়েল। তীব্র উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যের পথে মার্কিন বিমানবাহী রণতরী নেমেছে। এমন পরিস্থিতিতে পরমাণু নিষ্ক্রিয়করণ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু করেছে ইরান। তেহরানের দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর বন্ধ রয়েছে তেল আবিবের মার্কিন দূতাবাস। 4 দিনের সংঘাতে ইরানে নিহতের সংখ্যা ছাড়িয়েছে 220। অন্যদিকে ইসরায়েলে ইরানি হামলায় সোমবার নতুন করে মারা গেছেন 8 জন। বাকিটা জানাবেন নুছাদ কামাল। অবরুদ্ধ গাজা নয়, পাখির চোখে ইসরায়েলের ভূমধ্যসাগরের উপকূলীয় শহর বেনে বেরাকের ধ্বংসস্তূপের ছবি এটি। 1.5 বছরেরও বেশি সময় ধরে গাজায় যে ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল, সে স্বাদই যেন যুদ্ধবাজ দেশটিকে ফিরিয়ে দিচ্ছে ইরান। ইরান ইসরায়েল সংঘাতের পরিধি শুধু মধ্যপ্রাচ্য নয়, তোলপাড় ফেলেছে গোটা বিশ্ব রাজনীতিতে। 4 দিনের অব্যাহত হামলা পাল্টা হামলায় 2 দেশে প্রাণহানি 250-র বেশি। রক্তক্ষয়ী সংঘাতের মধ্যেই তেল শোধনাগার আর বিদ্যুৎ গ্রিড সহ ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে গুরুত্বপূর্ণ স্থাপনায় রাতভর হামলা চালায় ইরান। শুক্রবার থেকে এ পর্যন্ত 370টি ব্যালিস্টিক মিসাইল আর কয়েকশো ড্রোন ছুঁড়েছে ইরান, বলছে ইসরায়েল। אחרי שקיבלנו את ההתראות נכנסנו לממ"ד, סגרנו את הממ"ד. אחרי דקה וחצי בערך שמענו אחרי האזעקה את הבומים. It sounded like an explosion, and a big explosion. All the houses actually trembling, and it's scary. It's very scary. ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতির মুখে সোমবার বন্ধ ঘোষণা করা হয় তেল আবিবের মার্কিন দূতাবাস। ক্ষয়ক্ষতি কম এবং হতাহতের কোনো খবর না পাওয়া গেলেও বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় কয়েকশো মিটার দূরের হোটেল ও বাসাবাড়ির জানালা। অন্যদিকে ইসরায়েলি হামলায় হাসপাতাল আর নিরাপদ আশ্রয় খোঁজে আতঙ্কিত হয়ে পড়েছেন তেহরানের বাসিন্দারা। পশ্চিমাঞ্চলেও ইসরায়েলের রক্তক্ষয়ী হামলার খবর নিশ্চিত করেছে ইরান। এমন হামলা পাল্টা হামলার মধ্যেই সোমবার তেহরানের আকাশের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে ইসরায়েল। 1 সপ্তাহ ধরে ইরানের আকাশ সীমায় বাণিজ্যিক বিমান চলাচল বন্ধ থাকার মধ্যেই দেশের ভেতরে ও বাইরে পূর্ব নির্ধারিত ফ্লাইট বাতিলের সময় বাড়িয়েছে দেশটির বেসামরিক বিমান কর্তৃপক্ষ। অন্যদিকে ইরানের অস্ত্রভাণ্ডারে থাকা মিসাইল লঞ্চারের 1/3-এরও বেশি ধ্বংসের দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। যদিও ইরানের পরমাণু সমৃদ্ধকরণ প্রকল্পে নতুন করে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে নিশ্চিত করে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA। There has been no additional damage at the Natanz fuel enrichment plant site since the Friday attack. No damage has been seen at the site of the Fordow fuel enrichment plant or at the Kondab heavy water reactor, which is under construction. Bushehr nuclear power plant has not been targeted or affected by the recent attacks, and neither has the Tehran research reactor. At the Isfahan nuclear site, এর মধ্যে ইসরায়েলি আগ্রাসনের মুখে 50 বছরের পুরনো পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি NPT থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান সরকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু চুক্তি বিষয়ক আলোচনা নতুন করে শুরুর বিষয়ে আশাবাদী হলেও ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্রের সমর্থনের পর আলোচনা অর্থহীন, বলছে তেহরান। ما تصمیم مقتضی رو خواهیم گرفت. ما در ارتباط نزدیک با مجلس شورای اسلامی هستیم و قاعدتاً تصمیم هایی که مجلس شورای اسلامی بگیره طبق قانون برای دولت جمهوری اسلامی ایران। এমন সংকটময় পরিস্থিতির মধ্যেই দক্ষিণ চীন সাগর থেকে পশ্চিমে যাত্রা শুরু করেছে মার্কিন বিমানবাহী রণতরী নিমিটস। জাহাজ ট্র্যাকিং ওয়েবসাইট মেরিন ট্রাফিকের তথ্য, ভিয়েতনামের পূর্ব নির্ধারিত অভ্যর্থনা অনুষ্ঠান বাতিল করে সোমবার সকাল থেকেই মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে রণতরীটি। মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা বাড়তে থাকার মধ্যেই মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে চীন ও রাশিয়া। নুজহাত কামাল, এখন বিশ্ব।
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের পর এবার যুক্তরাজ্যে থাকা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের 2 ছেলের সম্পদ জব্দে চিঠি দিয়েছে দুদক। এমন তথ্য জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, যুক্তরাজ্যের আদালতের অনুমতি মিললে পাচার হওয়া সম্পদ দেশে ফেরানো সম্ভব। এদিকে বাংলাদেশি নাগরিকত্বের আড়ালে টিউলিপ সিদ্দিকের একাধিক দুর্নীতির প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান। নাজমুস সাকিবের প্রতিবেদন। পতিত সরকারের সময়ে অর্থ পাচার করে যারা বিদেশে সম্পদ গড়েছেন তাদের মধ্যে অন্যতম সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। ইতোমধ্যে যুক্তরাজ্য সহ বিভিন্ন স্থানে তার প্রায় 600 বাড়ি ও ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুদক। এর মধ্যে যুক্তরাজ্যে 1000 কোটি টাকার বেশি মূল্যের 343টি বাড়ি ও ব্যাংক হিসাবে থাকা 35 কোটি টাকার সম্পদের সন্ধান পায় সংস্থাটি। পট পরিবর্তনের পর এসব সম্পদ জব্দ করতে আদালতের মাধ্যমে দেশটির ন্যাশনাল ক্রাইমস এজেন্সির কাছে আবেদন করে দুদক। এরপর এসব সম্পদ জব্দ করা হয়। এখন দেশটির আদালত অনুমতি দিলেই কেবল তা দেশে ফেরানো যাবে। এছাড়া সাবেক ভূমিমন্ত্রীর এক ভাই এবং বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের 2 সন্তানও দেশটিতে পাচারের টাকায় সম্পদ গড়েছেন বলেও জানান তিনি। প্রায় 1025 কোটি টাকা এইটা আমাদের জন্য এনসিএ ফ্রিজ করেছে এবং আমরা যদি ভাগ্যবান হই পরবর্তী সময়ে সঠিকভাবে মামলা মোকদ্দমা চালিয়ে হয়তো এটা আমরা আনতে সক্ষম হব। জাবেদের একজন ভাই আছেন, তার নাম রনির প্রপার্টি, তারপরে আকবর সুবহান সাহেবের 2 ছেলে সাফিয়ান এবং সাদাত, এই 2 জনের প্রপার্টি সম্পর্কে আমরা তথ্য পাঠিয়েছি। আরও একজন মিস্টার আদনান ইমাম, তার ব্যাপারেও কিছু তথ্য আমরা পাঠিয়েছি। আমরা আশা করি সুফল পাবো। এছাড়া বাংলাদেশি নাগরিকত্বের আড়ালে সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের মৎস্য খামার, ট্যাক্স ফাইলে অস্বাভাবিক সম্পদ সহ দুর্নীতির প্রমাণ পাওয়ার দাবি করেন দুদক চেয়ারম্যান। তিনি যতই বলুন না কেন আমি বিষয়টা কিছুই জানি না, কিছুই যদি না জানেন তাহলে তার মন্ত্রিত্ব চলে যাবে কেন, কিছুই যদি না জানেন তার আইনজীবী আমাদের কাছে চিঠি লিখবেন কেন। এদিন যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক হাই কমিশনার সাইদা মুনা তাসনিম ও তার স্বামীর বিরুদ্ধে 2000 কোটি টাকা পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করে সংস্থাটি। তারা পরস্পর যোগ সাদস্যে জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড সহ 12টি বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং নাম সর্বস্ব ভুয়া প্রতিষ্ঠানের নামে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে, প্রতিষ্ঠানগুলি হচ্ছে ইউসিবিএল, ব্যাংক এশিয়া, ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এনবিএল, ট্রাস্ট ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, এবি ব্যাংক থেকে আনুমানিক 2000 কোটি টাকা আত্মসাৎপূর্বক বিদেশে পাচার করেন। পাচারকারীদের সমঝোতা করে অর্থ ফেরানোর কোনো সুযোগ নেই বলেও সাফ জানিয়ে দেন দুদক চেয়ারম্যান। আমাদের কোনোটাই নেগোশিয়েট করার মতো মামলা না, নন কম্পাউন্ডেবল মামলাতে আমাদের সমঝোতা করার কোনো সুযোগ নেই। নাজমুস সাকিব, এখন, ঢাকা। ডেঙ্গু আক্রান্তের দিক থেকে শীর্ষে উপকূলীয় জেলা বরগুনা। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। নতুন করে জেলায় 65 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। ঈদের ছুটির পর তড়িঘড়ি করে মশক নিধন ও বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ নিয়েছে প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। বরগুনা থেকে জিয়াদ মাহমুদের প্রতিবেদন। ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা যেন কিছুতেই থামছে না বরগুনায়। একই সাথে বাড়ছে মৃত্যুর মিছিল। জেলা জুড়ে ডেঙ্গু যেন রূপ নিয়েছে মহামারীতে। বিশেষজ্ঞরা বছরের শুরুতে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সতর্ক করলেও প্রশাসনের উদাসীনতার অভিযোগ করে আসছিলেন স্থানীয়রা। অবশেষে পরিস্থিতি সামাল দিতে ঈদের ছুটি কাটিয়ে তড়িঘড়ি করে কাজে নেমেছে প্রশাসন। বর্জ্য অপসারণ ও জলাবদ্ধতা নিরসনে ব্যস্ত পৌর কর্তৃপক্ষ। যোগ দিয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরাও। পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে আমরা আসলে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানটা প্রাথমিক পর্যায়ে শুরু করছি। বরগুনা পৌরসভা আমরা বেশ কয়েকটি ওয়ার্ডে নেমেছি এবং পরিচ্ছন্ন কার্যক্রম চলমান থাকবে এবং ওষুধ ছেটানো থেকে শুরু করে এবং মানুষকে সচেতনতা বৃদ্ধি করার জন্য আমরা ক্যাম্পিং চালু রেখেছি। 45 দিনের একটা টার্গেট নিয়ে নেমেছি। আমরা এখানে পরিচ্ছন্নতা অভিযান যেমন করব, তেমন হসপিটালের সহযোগিতার জন্য মশারি দেওয়া, স্যালাইন দেওয়া এবং আমরা অ্যাওয়ারনেসের কাজ করব। পাশাপাশি আমরা ঔষধ ছিটানো, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এই কাজটিও আমরা করব। এদিকে হাসপাতালে রোগীর স্বজনদের ভিড়ে ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম। হাসপাতাল কর্তৃপক্ষ ও রেড ক্রিসেন্টের কর্মীদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে একজন রোগীর সাথে ভিড় করছেন 3 থেকে 4 জন স্বজন। এতে ডেঙ্গুর পাশাপাশি বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকিও। বৃষ্টির সিজন কেবল শুরু হইলো, এই চাপ খুব রিসেন্টলি কমার সম্ভাবনা কম। বরগুনার পরিপ্রেক্ষিতে আসলে রোগীর সাথে স্বজন
এড়ানো কঠিন। তবে আমাদের সবসময় পরামর্শ থাকে যে রোগীর সাথে একজনের বেশি না থাকতে। একজনের বেশি থাকলে শুধু যে করোনার ঝুঁকি তা না, চিকিৎসা সেবাও ব্যাহত হয়। বর্তমান পরিস্থিতি সামাল দিতে চেষ্টার কমতি রাখছেন না বলে দাবি করেন পৌর প্রশাসক। পুকুর, খাল এগুলো যেগুলো দীর্ঘ বছর ধরে অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়েছিল সেগুলোকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করেছি এবং এর পাশাপাশি আমাদের যে ফগার মেশিন দিয়ে সেই যে মশা নিধনের যে ওষুধ সেটা আমরা ছিটিয়ে যাচ্ছি। সেই কার্যক্রমের পাশাপাশি লিকুইড ইনসেকটিসাইড যেগুলো আসলে এই লার্ভাগুলোকে মেরে ফেলে সেইটা আমরা এখন সকাল থেকে ছিটানো শুরু করছি। সোমবার সকাল ১১টা পর্যন্ত ২৪ ঘন্টায় বরগুনায় নতুন করে আরও ৬৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে এবছর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১,৯০৩ জনে, আর মৃত্যু হয়েছে ৫ জনের। জিয়াদ মাহমুদ, এখন বরগুনা। চট্টগ্রামে নতুন করে আরও ১০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে, মারা গেছেন একজন। এদিকে করোনার সংক্রমণ বাড়তে শুরু করায় প্রতিরোধক সামগ্রী বাজার থেকে সরিয়ে অবৈধ মজুত করছে জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হুঁশিয়ারি দিয়েছেন সিটি মেয়র। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও প্রস্তুত করা হয়েছে ৫০ শয্যার করোনা আইসোলেশন ওয়ার্ড। এ নিয়ে বিস্তারিত দেখুন ফয়সাল করিমের প্রতিবেদন। ৯ দিনের ব্যবধানে চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ জনে। রোববার নতুন করে ৯ জন শনাক্ত হওয়ায় বেড়েছে উদ্বেগ। এদের মধ্যে বেশিরভাগ রোগী মহানগরীর, যাদের ৩ জন চিকিৎসা নিচ্ছেন জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে। করোনা বাড়ায় আগের দুটি ডেডিকেটেড হাসপাতালের পাশাপাশি এবার প্রস্তুত করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৫০ শয্যার আইসোলেশন ওয়ার্ড, যেখানে চালু করা হয়েছে করোনা পরীক্ষাও। পেশেন্টের সংখ্যার উপরে ইনিশিয়াল আমরা 50 বেড করছি। যদি ডিমান্ড বাড়ে তাহলে আমাদের পাশে যে ক্যাজুয়ালিটি ওয়ার্ড আছে তাহলে ওটাকে আমাকে শিফট করতে হবে। শিফট করে এটাকে অন্য জায়গায়, তাহলে এখানে আমরা সংখ্যা আরও বাড়াতে হবে। সোমবার সকালে এই প্রস্তুতি দেখতে হাসপাতালে আসেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় তিনি বলেন, করোনা বাড়ার সুযোগে প্রতিরোধক সামগ্রী বাজার থেকে সরিয়ে স্টক করছে বিভিন্ন ব্যবসায়ী সিন্ডিকেট। তাদের ব্যাপারে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি তার। গ্লাভস থেকে শুরু করে বিভিন্ন ধরনের লোশন, স্যানিটাইজার থেকে শুরু করে সব কিছু মার্কেট শর্ট হয়ে যাচ্ছে। আমি তাদের ব্যাপারে বলতে চাই, রোজার সময় যেভাবে আমরা দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ রেখেছিলাম, আমাদের ম্যাজিস্ট্রেট সহ আমি গিয়ে, ডিসি সহ সবাই গিয়ে, এবারও এই পদক্ষেপ আমরা নিব। এদিকে দেশের বিভিন্ন অঞ্চলে করোনা ঝুঁকি থাকলেও পর্যাপ্ত কিট না থাকায় ব্যাহত হচ্ছে শনাক্তের কাজ। রয়েছে আইসোলেশন ও অন্যান্য সরঞ্জাম সংকটও। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম। করোনার সম্ভাব্য ঝুঁকি কমাতে প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। এখন তাদের হাতে ৩১ লাখ টিকা মজুত আছে। এর মধ্যে ১৭ লাখ টিকার মেয়াদ শেষ হবে আগামী আগস্টে, আর বাকি ১৪ লাখেরও মেয়াদ শেষ হবে সেপ্টেম্বরের মধ্যে। এর মধ্যে গর্ভবতী, বয়স্ক, বিভিন্ন রোগে আক্রান্ত ও ১ বছর আগে টিকা নেওয়া মানুষকে টিকা গ্রহণে আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যের মহাপরিচালক। মুজাহিদ শুভর প্রতিবেদন। টানা ৩১৩ দিন পর একজন ও ৬৮৬ দিন পর একদিনে কোভিডে ২ জনের মৃত্যুতে কিছুটা হতচকিত দেশের মানুষ। মূলত টিকা নেয়ার প্রবণতা বাড়ার সাথে সাথেই কমে এসেছিল কোভিডে মৃত্যুর হার। বছর পেরিয়ে নতুন করে সংক্রমণ ও মৃত্যুর পর আলোচনায় এসেছে মজুদ টিকা ও তা গ্রহণে মানুষের আগ্রহের বাস্তবতা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এখন তাদের হাতে ৩১ লাখ টিকা মজুদ আছে, যার মধ্যে ১৪ লাখ অধিদপ্তরে এবং প্রায় ১৭ লাখ সারা দেশের সিভিল সার্জন অফিসে সংরক্ষিত আছে। তবে হতাশার খবর হলো ১৭ লাখ টিকার মেয়াদ শেষ হবে আগামী আগস্ট মাসের মধ্যে। বাকি ১৪ লাখেরও মেয়াদ শেষ হবে সেপ্টেম্বরের মধ্যে। ২০২৪-২৫ সালের জন্য যে ওমিক্রন ভেরিয়েন্ট টিকা, সেটা দিতে, কিন্তু সেই টিকা মাত্র ইউএসএতে বোধহয় এই বছরই আসলো এবং অন্য কোনো দেশে আসছে বলে আমার জানা নেই। তো সেটা আমাদের দেশে আসতে সময় লাগবে। WHO বলছে যদি নতুন টিকা না থাকে পুরনো টিকা দেওয়া যাবে এবং সেই টিকাটা ডিজিজ সিভিয়ারিটিটা কমায় আনবে, রোগের যে সিভিয়ার হয়ে যায় সেটার মাত্রাটা কমায় আনবে। কোভিডের নতুন সাব ভ্যারিয়েন্টের বিপক্ষে মজুদ থাকা টিকা শতভাগ কার্যকরী না হলেও এটি অনেকটাই সুরক্ষা দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে গর্ভবতী, বয়স্ক, বিভিন্ন রোগে আক্রান্ত ও ১ বছরের আগে টিকা নেয়া মানুষকে টিকা গ্রহণের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। পুরাতনদের মধ্যে যাদেরকে দেওয়া জরুরি তাদের মধ্যে হচ্ছে অ্যাবভ 60 ইয়ার্স, যারা রিস্ক পেশেন্ট হিসেবে আমরা ধরে রাখি, তাদেরকে ৬ মাস পরে আরেকটা ডোজ দেওয়া উচিত।
আর যারা ধরেন অ্যাডাল্ট কিন্তু আগে ভ্যাকসিন নিয়েছে এই গ্রুপ, কিন্তু তাদের কোমরবিডিটিস রয়েছে, যারা সরাসরি কোভিড পেশেন্টের সাথে কাজ করেন, আর রিসেন্ট প্রেগনেন্সি হইলে প্রতি প্রেগনেন্সিতে একটা করে ডোজ নিতে হবে। এখন গ্রহণ না করলেও কোভিড পরিস্থিতি আরও খারাপ হলে টিকার চাহিদা বাড়বে। সেই বাস্তবতায় নতুন ভ্যারিয়েন্টের বিপক্ষে কার্যকরী টিকা আনতে এখনই পদক্ষেপ নেবার তাগিদ বিশেষজ্ঞদের। সংক্রমণ যদি বাড়তেই থাকে তাহলে তো আনতে হবে, আর সংক্রমণ যদি এখনই কমে যায় তাহলে হয়তো আমাদের অল্প টিকা আনলেই চলবে। টিকা তো আনতেই হবে, টিকাবিহীন অবস্থা থাকা যাবে না। সে যদি এটার মেয়াদ শেষ হয়ে গিয়ে থাকে অবশ্যই টিকা মজুদ রাখতে হবে আমাদের। কিন্তু টিকা নিলেও কিন্তু সংক্রমণটা হতে পারে, যে সংক্রমণ হলে কিন্তু তার গুরুতর অবস্থা হবে না। উপসর্গ প্রকাশ পেলেই পরীক্ষা, আর 60 বয়স্কদের হাতে থাকা টিকা নিকটতম কেন্দ্র থেকে জরুরি ভিত্তিতে নেবার আহ্বান বিশেষজ্ঞদের, কারণ 6 মাস পর থেকেই কোভিডের বিরুদ্ধে সুরক্ষা কমতে থাকে টিকার। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। ঈদুল আজহায় প্রাণহানি বেড়েছে সড়ক দুর্ঘটনায়। 2 সপ্তাহের ঈদযাত্রায় 379টি সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা প্রায় 400, যার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। যাত্রী কল্যাণ সমিতির এক প্রতিবেদন থেকে এসব তথ্য উঠে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সমন্বিত পরিকল্পনা ও আইনের সঠিক বাস্তবায়ন। বিস্তারিত থাকছে সাজিদ আরাফাতের প্রতিবেদনে। বেপরোয়া যানবাহনের গতির জন্য আনন্দের ঈদযাত্রা মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে অসংখ্য পরিবারের। বাবা ছেলে 3 বন্ধু স্বামী স্ত্রীর প্রাণ গেছে সড়কে। ফাঁকা রাস্তায় বেপরোয়া যান চলাচল আর ঈদযাত্রায় সড়কে বিশৃঙ্খলার অভাবে প্রতিবছরই ঝরে যায় অসংখ্য তাজা প্রাণ। আর আছে সড়ক মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনা। দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে ধাক্কা লাগার ঘটনাও ঘটেছে। গেল কয়েক বছরের মতো এবছর ঈদুল আজহায় বাড়ি ফেরা ও ছুটির পর কর্মস্থলে ফিরতে গিয়ে সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান তুলে ধরে যাত্রী কল্যাণ সমিতি। সংবাদ সম্মেলনে সংগঠনটি জানায়, এবারের ঈদযাত্রায় 15 দিনে 379টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে 390 জন, আর আহতের সংখ্যা 1182 জন। দেশের সড়ক মহাসড়কে বৃষ্টির কারণে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। এইসব গর্তের কারণে বেপরোয়া গতির যানবাহন দুর্ঘটনায় পতিত হয়েছে। ঈদের পরে প্রায় 80% যানবাহন বিরামহীন ও বিশ্রামহীনভাবে একই চালক দিয়ে যানবাহন চালাতে গিয়ে বেশি দুর্ঘটনা সংঘটিত হয়েছে। সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের প্রতিবেদনে জানানো হয়, বিগত ঈদুল আজহার তুলনায় সড়ক দুর্ঘটনা 22.65% বেড়েছে, আর প্রাণহানি বেড়েছে 16.07%। এসব দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। এছাড়া রেলপথে 25টি দুর্ঘটনায় 25 জন নিহত ও 12 জন আহত হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়। দুর্ঘটনার কারণ হিসেবে এবারের ঈদের আগে কম ছুটি আর মহাসড়কে মোটরসাইকেল, অটোরিকশার অবাধ চলাচল সহ 9টি কারণ তুলে ধরে যাত্রী কল্যাণ সমিতি। যাতায়াত ব্যবস্থা নিয়ে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন। সড়কে সবার আগে আমাদের উন্নত গণপরিবহন ব্যবস্থা এবং ব্যবস্থাপনার সক্ষমতা। দুর্ঘটনা রোধে ব্যাটারি চালিত অটোরিকশা নিবন্ধন নিয়ন্ত্রণ, প্রশিক্ষিত দক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন নিষিদ্ধ, সড়ক আইনের সুশাসন নিশ্চিত সহ 12টি সুপারিশ তুলে ধরে সংগঠনটি। বিশেষজ্ঞরা বলছেন, সড়কপথের বাড়তি চাপ ঈদযাত্রায় বিঘ্ন ঘটিয়েছে। এছাড়া সড়ক দুর্ঘটনা কমাতে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থাপনাও ছিল অত্যন্ত নাজুক। ট্রাফিক ব্যবস্থাপনা এই জায়গাতে আমার কাছে মনে হয় দুর্বলতা যেটা ছিল, যে আমরা আসলে ইন্টারসেকশন ম্যানেজমেন্ট ঠিকভাবে করতে পারিনি। বেপরোয়া বা এবড়ো থেবড়ো চালানোর যে টেন্ডেন্সি সেটা কিন্তু রয়েছে, কারণ মনিটরিংয়ের একটা বড় অভাব ছিল বিভিন্ন জায়গায়। পাশাপাশি আমি মনে করি আমাদের একটা রাজনৈতিক একটা সদিচ্ছার প্রয়োজন রয়েছে, সরকারের সদিচ্ছার প্রয়োজন রয়েছে। আমরা আসলে যদি দীর্ঘস্থায়ী সাস্টেনেবল এইটা যদি সমাধান করতে চাই, আমাদেরকে সড়কের পাশাপাশি আমাদের নৌ এবং রেলপথগুলোকে মধ্যে ভালো করতে হবে। নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে শিগগিরই টেকসই সমন্বিত পরিকল্পনা ও সড়ক ব্যবস্থাপনায় কাঠামোগত সংস্কারের তাগিদ দেন বিশেষজ্ঞরা। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। সিলেট থেকে হবিগঞ্জে ফেরার পথে চলন্ত বাসে এক কলেজ ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে এক বাস চালক ও হেলপারের বিরুদ্ধে। পরে সেনাবাহিনী ও পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার ও বাস চালককে আটক করে। তবে পলাতক রয়েছে হেলপার। শারীরিক পরীক্ষার জন্য তরুণীকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিবেদনে বিস্তারিত।
রোববার দিবাগত রাতে ঢাকা থেকে হবিগঞ্জের বানিয়াচং ফিরছিলেন রাজধানীর একটি কলেজের নারী শিক্ষার্থী। শায়েস্তাগঞ্জে নামার কথা থাকলেও ঘুমিয়ে পড়ায় বাসটি চলে যায় মৌলভীবাজারের শেরপুরে। ঘুম ভাঙলে সেখান থেকে আবার বানিয়াচং যাওয়ার উদ্দেশ্যে মা এন্টারপ্রাইজ নামের অপর একটি বাসে ওঠেন। এরপর বিভিন্ন স্টপেজে যাত্রী উঠানামার পর বাসে ওই শিক্ষার্থী একা হয়ে পড়েন। এ সুযোগে চলন্ত অবস্থায় হেলপার এবং চালক তাকে ধর্ষণ করে। বাসটি নবীগঞ্জের আউশকান্দি এলাকায় পৌঁছালে শিক্ষার্থীর চিৎকার শুনে স্থানীয়রা সেনাবাহিনী ও পুলিশকে খবর দেয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাস চালক সাব্বির মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হলেও পালিয়ে যায় হেলপার লিটন। ভুক্তভোগীকে উদ্ধার করে ভর্তি করা হয় হবিগঞ্জ সদর হাসপাতালে। চিকিৎসক জানিয়েছেন তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আজকে সকালবেলা একজন ভিকটিম আমাদের হাসপাতালে এসেছেন। আনুমানিক বয়স হচ্ছে 21 বছর এবং ভিকটিমের ভাষ্য অনুযায়ী তাকে দুজন মিলে ধর্ষণ করেছে এবং সম্ভবত এটা বাসে করেছে আর কি, বা কোনো যানবাহনে করেছে। এবং আমার হাসপাতালে আসার পর আমার যে কনসার্ন যে ডক্টর আছেন তিনি ভিকটিমকে যথাযথভাবে পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং পরবর্তী পরীক্ষা আরও কিছু বাকি আছে। তবে পুরো রিপোর্ট না আসা পর্যন্ত আসলে আমরা পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করতে পারছি না। তবে ভিকটিমের শরীরে কিছুটা আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। পুলিশ সুপার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পলাতক হেলপারকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা করছে বলে জানান তিনি। অভিযুক্ত ড্রাইভারের সঙ্গে কথা বলি, তার সঙ্গে কথা বলে তার যে সহযোগী আছে তার বিভিন্ন খোঁজখবর নিয়ে তাকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন রকম নির্দেশনা দেওয়া হয় এবং বিভিন্নভাবে চেষ্টা করছি আমরা। ভোরেই অভিযুক্ত চালক ও হেলপারকে আসামি করে নবীগঞ্জ থানায় মামলা করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী। কাজল সরকার, এখন হবিগঞ্জ। এবারে খেলার খবর। 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। মঙ্গলবার গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে দুদল। সাদা পোশাকে এই দুদল আগেও অনেকবার একে অন্যের বিপক্ষে মাঠে নেমেছে। 2001 সালে প্রথমবার টেস্ট ক্রিকেটে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ শ্রীলঙ্কা। কলম্বোর সেই ম্যাচে ইনিংস ও 137 রানের বিশাল ব্যবধানে জয় পায় লঙ্কানরা। এরপর পেরিয়ে গেছে 2 যুগ। 24 বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এই ফরম্যাটে আরও 25 বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। 2 দলের এই লড়াইয়ে যোজন যোজন এগিয়ে আছে দ্বীপদেশটি। 2 দলের 26 দেখায় শ্রীলঙ্কা জয় পেয়েছে 20 ম্যাচে, বাংলাদেশ জয় মাত্র 1টিতে। ড্র আছে বাকি 5 ম্যাচে। সাম্প্রতিক সময়ে টাইগারদের পারফরমেন্সেও তেমন একটা ভালো যাচ্ছে না। এদিকে দলের একমাত্র অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও জ্বরে আক্রান্ত। তাই শেষ পর্যন্ত মিরাজ না খেলতে পারলে বিকল্প ভাবতে হবে ফিল সিমন্সকে। শেষ করব এখন সন্ধ্যা। তার আগে শিরোনামগুলো আরো একবার। ভোট কেন্দ্র সংস্কারে 4 সচিবকে ইসির নির্দেশ। ফেব্রুয়ারির আগেও নির্বাচন সম্ভব। অন্তর্বর্তী সরকারের বৈধতা সংসদের হাতে, বলছেন বিএনপি নেতারা। শপথ ছাড়াই মেয়র হিসেবে ঢাকা দক্ষিণ সিটির মতবিনিময় সভায় বিএনপি নেতা ইশরাক। আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা সমর্থকদের। এক মাসের মধ্যেই গুম বিষয়ক আইন জানালেন আইন উপদেষ্টা। শেখ হাসিনা কামালকে ট্রাইব্যুনালে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ। ডেঙ্গুর হটস্পট বরগুনায় আরও 65 জন শনাক্ত। 31 লাখ করোনা টিকার মেয়াদ সেপ্টেম্বরে শেষ। সংক্রমণ বাড়লেও নিতে অনাগ্রহ। এবং তেহরানের আকাশ সীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার দাবি ইসরায়েলের। মধ্যপ্রাচ্যের পথে মার্কিন বিমানবাহী রণতরী। এই ছিল এখন সন্ধ্যায়। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.এখন আর ইউটিউবে চোখ রাখুন youtube.com/c/echontv।